চোখ মেলেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে সায়ান। সিঙ্গেল বেড, গুছানো রুম, সব কিছুই ওর পছন্দ মতো। কিন্তু তবুও সায়ান ব্রু কুচকে তাকিয়ে রইল। হাতে লাগানো স্যালাইনের লাইন টেনে খুলে ফেলল। তাতে বেশ কয়েক ফোঁটা রক্ত ফ্লোরে জমা হলো, কিন্তু তাতে ওর খেয়াল নেই। দ্রুত উঠে দাঁড়িয়ে হসপিটাল ড্রেস চেঞ্জ করে নিল আর নিচের ইউজুয়াল ড্রেস পরে নেয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে সাহিলকে নজরে পড়ল। সায়ান ওর দিকে আশাহত দৃষ্টিতে তাকালো, তারপর করুণ কণ্ঠে বলল, এনি নিউজ অফার? সাহিল মাথা নিচু করে রইল। তারপর কিছু একটা ভেবে বলল, ম্যাডাম কোথায় আছে তার কোনো খবর আপাতত আমাদের কাছে নেই, তবে এইটুকু শিওর ম্যাডাম দেশের বাইরে যায়নি। লাস্ট টাইম ম্যাডামকে এয়ারপোর্টে দেখা গিয়েছিল, কিন্তু তিনি একা ছিলেন না, তার সাথে একজন ছেলে ছিল যার চেহারা দেখতে পাইনি, কারণ সে মাস্ক পরেছিল। তবে দেখে বোঝা যাচ্ছিল সে ম্যাডামের পরিচিত কেউ। কিন্তু আমরা সকল সোর্স ব্যবহার করে জানতে পারি সেদিন ম্যাডাম কোনো প্লেনের টিকিট কাটেনি, বরং তারা এয়ারপোর্ট থেকে কোথাও একটা চলে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা অনেক চেষ্টা করেও তার বর্তমান ঠিকানা জোগাড় করতে পারিনি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে লুকানোর চেষ্টা করছে আমাদের থেকে। অন্য সোর্স ব্যবহার করেও জানতে পারিনি ও কোথায়। ওই ছেলেটার পরিচয় বের করো। আমি শিওর ওই ছেলেটা জানে রুশি কোথায় আছে। স্যার, ছেলেটাকে লাস্ট টাইম হসপিটালের গেটে মারপিট করতে দেখা গিয়েছে, কিন্তু পোশাক দেখে কোনো গুন্ডা মনে হয় না। মনে হয় ভদ্রঘরের ছেলে। তার মানে সে ম্যাডামের পরিবারের কেউ হতে পারে। পরিবারে খোঁজ নিয়ে নিব এমন কেউ আছে কিনা। না, দরকার নেই, জাস্ট খুঁজে বের করে ছেলেটাকে। রুশির সাথে তার কী সম্পর্ক সেটা না হয় পরে দেখা যাবে। সায়ান বেরোতে নিলে সাহিল বাধা দেয় আর নিচু গলায় বলে, স্যার আপনি এখনও সুস্থ নন। খালি পেটে ড্রিঙ্কস করার কারণে আপনার অনেক সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে অনিয়মিত খাবার, তার উপরে এত ওয়াইন ফেটে গিয়েছে, তাই হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছেন। আপনার রেস্টের প্রয়োজন। আমি কোম্পানি সামলে নিব, আপনি আজকের দিনটা অন্তত এখানে থাকেন। আমি কোম্পানিতে অলরেডি ইনফর্ম করে দিয়েছি। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো সাহিল। আমার হয়ে ডিসিশন নেওয়া কবে থেকে শুরু করেছো তুমি? সাহিল মাথা নিচু করে ফেলল, কিন্তু সায়ানকে বেরিয়ে যেতে দেখে অস্থির গলায় বলল, অন্তত ব্রেকফাস্ট করে যান, তারপর যেখানেই যান, আমি কিছু বলবো না। সায়ান থমকে গেল। হুট করে রুশির কথা মনে হতে লাগলো। বিয়ের পরদিন সকালবেলা যখন সায়ান না খেয়ে চলে যাচ্ছিল, তখনই রুশি দৌড়ে এসে হাত চেপে ধরে বলেছিল, অন্তত ব্রেকফাস্টটা করে যান। রিমি খুব কষ্ট করে আপনার জন্য ফেভারিট ডিশ বানিয়েছে, আর আপনি না খেয়ে গেলে আমি কিছু বলবো না, কিন্তু প্লিজ খেয়ে যান। আমি একা ব্রেকফাস্ট করতে চাই না। সায়ান কেন রুশির কথা ফেলতে পারেনি, বরং বসে রুশির সাথে ব্রেকফাস্ট করেছিল। যদিও দুজনের মাঝে একটা শব্দও কথা হয়নি। সায়ান বেরিয়ে যাওয়ার পর নিজের উপর বেশ বিরক্ত হয়েছিল। ও কেন রুশির কথা ফেলতে পারেনি। তবে এরপর আর রুশির সাথে একই টেবিলে বসে ব্রেকফাস্ট করা হয়নি, একদিনও না। আজ হঠাৎই মনে হলো 2 বছরের সংসারে ও তেমন সময় কাটায় রুশির সাথে, আর না ঠিকমতো কথা বলেছে। এসব কারণত রুশির ওকে ছেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ও মানতে পারছে না। সায়ান চুপচাপ বেডে বসে ব্রেকফাস্ট করতে লাগলো, আর সাহিলকে ইশারা করলো নিজের অংশ শেষ করতে। খাওয়ার ফাঁকে সায়ান বলে উঠল, খুব অদ্ভুত তাই না সাহিল? তুমি আজ ঠিক অন্য একজনের মতো কথা বলছো, যাকে আমি রেস্ট্রিক্ট করতে পারিনি সেদিন, আর না তোমাকে পেরেছি। তোমাদের মাঝে কি অদ্ভুত মিল, তাই না? সাহিল কিছু না বুঝলো, মাথা নাড়ালো। যদিও ভেতরটা কুড়ে খাচ্ছিল এই প্রশ্নের জন্য, যে সে মানুষটাকে, কিন্তু মনের কথা মনেই চেপে গেল সাহিল। কিছু কিছু মুহূর্তে কিছু কিছু প্রশ্ন অবান্তর হয়ে যায়, কারণ তার জবাব পাওয়া যায় না। সাহিলের জবাব না পেয়ে সায়ন খেতে লাগলো। যদিও খাবারটা মুখে বিষাদ লাগছে, কিন্তু তার কথা ভেবে খেতে ভালো লাগছে। খুব অদ্ভুত সময়টা। যার থেকে মানুষ দূরে থাকতে চায় সে পাশে থাকে, কিন্তু যাকে দেখার জন্য হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়, এক নজর দর্শনও মিলে না তার। 1 বছর পর ব্যস্ত নগরী ঢাকা। আশেপাশে তাকালে যানজট আর শত শত মানুষের ভিড়। ব্যস্ত জীবনযাত্রায় কারো দিকে কারো ফিরে তাকাবার একটু ফুরসত নেই। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। শহরটি সবাইকে নিয়ে ব্যস্ত। ট্রাফিক জ্যামে বসে আছে সবাই। সিগন্যাল গ্রিন হওয়ার সাথে সাথে যে যার মতো ছুটবে নিজ গন্তব্যে। এই সিগন্যালের জায়গাটুকু যে প্রতিদিন কত ধরনের মানুষ দেখে অভ্যস্ত। জ্যামে সবার বিরক্তিতে ব্রু কুঁচকালেও সায়ানের যেন ফুরসত নেই ওই সময়টাতেই। একটু একান্ত নিজের হয়ে সময় কাটানো যায়। প্রতিদিন এই সময়টাতে ওর একজনের কথা মনে পড়ে। প্রায় অনেক বছর আগে এমনই এক জ্যামে আটকা পড়েছিল, যে গ্রিন সিগন্যাল পড়ল আর অমনি কেউ একজন গাড়ির সামনে এসে পড়ল। সায়ান মাথা তুলে তাকাতে দেখলো একটা পিচ্ছি মেয়ে, বয়স 13-14 হবে। রাস্তায় থাকা একটা কুকুরছানা হাতে নিয়ে চেক করছে ব্যথা পেয়েছে কিনা। গাড় পর্যন্ত থাকা চুলগুলো মুখের সামনে থাকা চেহারা বোঝা যায়নি, তবে দেখতে বেশ কিউট বলে মনে হচ্ছিল। ঝামেলা হবে ভেবে সায়ান গাড়ি থেকে নামেনি, যদিও যেখানে জটলা বেঁধেছিল আর ওর গাড়ির ড্রাইভার ওর সবাই মিলে জিনিসটা দেখছিল। কিন্তু বাচ্চা মেয়েটির খেয়াল সম্পূর্ণ সেই কুকুরছানার উপর ছিল। বাকি দুনিয়ার কোনো খেয়াল ছিল না তার।
তারপর থেকে সায়ন যখনই জ্যামে আটকা পড়তো তখনই সে কুকুরসান আর মেয়েটির কথা মনে পড়তো। আজও মনে পড়েছে। দুনিয়ায় অনেক ভালো মানুষ যেমন বেঁচে আছে, তেমনি ওর মতো অমানুষও বেঁচে আছে। সায়ন নিজের ভাবনা থেকে বেরিয়ে সাহিলের কথায় মনোযোগ দিল। আজকে সারাদিনের শিডিউল বলছে ও। আপাতত আপনি ফ্রি, তাই এই সময়টাতে কি করবেন? সায়ন দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, ড্রাইভারকে বলো গাড়ি গড়িয়ে পুরনো বিলাতে নিতে। অনেকদিন প্রিন্সেসকে দেখা হয় না। সায়ানের কথা শুনে সাহিল তেমনটাই করল। মেন ফটক পেরিয়ে ঘরে ঢুকতেই সবাই যেন আড়ষ্ট হয়ে গেল ওকে দেখে। সচরাচর এখানে যাতায়াত নেই, তাই তো হুট করে দেখলে সবাই চমকে যায়। সায়ান কোনো দিকে না তাকিয়ে সরাসরি দোতলার পাশের রুমটাতে ঢুকে পড়ল। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সার্ভেন্ট ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই ঘুমাচ্ছে না, বরং দুষ্টুমি করছে। সায়ান দ্রুত পায়ে এগিয়ে গেল, তারপর সার্ভেন্টকে ইশারা করলো বাহিরে চলে যেতে। সায়ান শীতল কণ্ঠে বলল, কি করে আমার মাটা? সায়ানের পেয়ে পিচ্ছিটা দ্রুত হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো আর খিলখিল করে হেসে হাতটা বাড়িয়ে দেয়। সায়ান আলতো করে তাকে কোলে তুলে নিল, তারপর দুলাতে থাকলো ওকে। আর এটা ওটা বলতে থাকলো। যদিও পিচ্ছিটা কথা বলতে পারে না, কিন্তু বিভিন্ন শব্দ করে সায়ানের কথার জবাব দিতে ব্যস্ত। সায়ানের ওকে দেখে মনে হলো ও যেন সব বুঝতে পারে। সায়ান মৃদু স্বরে বলল তাকে, জানো, আজ প্রায় 1 বছর 1 মাস 10 দিন হতে চলল সে নিখোঁজ। তাকে কত খুঁজেছি, কিন্তু সে যেন আড়ালেই লুকাতে ব্যস্ত। যখন তার দেখা পাবো তখন তোমার কাছে নিয়ে আসবো। তুমি আচ্ছা মতো ওকে বকে দিও, ঠিক আছে? বকে দিবে না তাকে আম্মু? জবাবে পিছিয়ে বু বু শব্দ করতে থাকলো আর হাসতে থাকলো। সায়ানের কথা যেন সে বেশ বুঝেছে। সায়ান এতেই সন্তুষ্ট। ও পিচ্ছিটাকে দুলাতে থাকলো আর কিছু সময় বাদে পিচ্ছিটা ঘুমে তলিয়ে যেতে থাকলো। সানিয়া, বয়স মাত্র 9 মাস ওর। কি মিষ্টি দেখতে, মায়ের মতো একদম দেখতে হয়নি, হয়তো তাই যেন সায়ানের আরও বেশি ভালো লাগে পিচ্ছিটাকে। ওকে দেখলে খিলখিল করে হেসে দেয় আর জাপিয়ে কোলে চলে আসে, যেন কত কাল ধরে চিনে। সায়ানের বেঁচে থাকার একমাত্র উৎস আর ভালো থাকারও। যখনই মন খারাপ হয় দৌড়ে এখানে চলে আসে ওকে এক নজর দেখার জন্য, আর দেখলেই মনটা ভালো হয়ে যায়। সায়ান নিচে নেমে আসতে একজনকে চোখে পড়ল। তাতে ওর বিরক্তি যেন চরম সীমায়, কিন্তু সেটা প্রকাশ করল না। নিজের মতো বেরিয়ে যেতে লাগলো, যেন সামনের মানুষটিকে নজরই পড়েনি। সায়ান কয়েক কদম এগোতেও ডাক পড়ল। পিছনে ফিরে নিজের মাকে দেখে চেহারায় তেমন একটা পরিবর্তন হলো না। ওর মা ছেলের এমন অনুভূতিশূন্য চেহারা দেখে কিছুটা করুণ কণ্ঠে বলল, আর কতদিন এভাবে চলবে সায়ান? তোমার বয়স তো আর কমছে না। এখন যদি বিয়ে করে সেটেল না হও তবে আর কবে হবে? এই বিষয়ে আমি কথা বলতে চাই না, সেটা আমি বহুবার বলেছি মা। যদি এছাড়া অন্য কোনো কিছু বলার না থাকে, এক্সকিউজ মি। আমি নিজের লাইফটা যেমন নষ্ট করছো, তেমনি ওর লাইফটাও। ওই মেয়ের জন্য কতদিন এভাবে বসে থাকবে? নিজের বাবার প্রতিও কি এতটুকু দয়া হয় না তোমার? ও তোমার বাবাকে খুন করতে চেয়েছে সায়ান। একজন খুনি কখনোই তোমার যোগ্য হতে পারে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ও কখনোই ফিরে আসবে না। সায়ানের বিরক্তি যেন চরম মাত্রায় পৌঁছে গেল। কিছু না বলেও চলে যেতে লাগলো। তখনই নারী কণ্ঠ মৃদুস্বরে বলে উঠল, সায়ান। সায়ান থমকে দাঁড়ালো, তারপর না ফিরেই বলল, বাস্তবতাটা আমিও জানি, আর তুমিও জানো তিয়াশা। যেটাতে তোমার অধিকার নেই সেটাতে কখনো হাত বাড়িও না। সায়ানা দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে পড়ল। শুধুমাত্র সানিয়া আছে বলেই এখানে আসা হয়, না হয় এবারে চৌকাটও আর কখনো ফেরতো না। বাহিরে এসে সায়ান দেয়ালে খুব জোরে কয়েকটা ঘুষি মারল। হাত ছিলে রক্ত পড়ছে, কিন্তু তাতে যেন ওর কোনো খেয়াল নেই। সাহিল এই অবস্থা দেখে দৌড়ে আসতে নিলেই সায়ান হাত দিয়ে থামিয়ে দিল। তারপর টাই ঠিক করতে করতে বলল, অফিসে চলো সাহিল, দেরি হচ্ছে। সাহিল মাথা নাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো, আর সায়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও গিয়ে বসলো। মাঝে মাঝে নিজের ভুলের জন্য কিছুটা প্রায়শ্চিত্ত প্রয়োজন। যদিও ভুলগুলো তাতে শুধরায় না, কিন্তু নিজেকে কিছুটা সান্ত্বনা দেওয়া যায়। ব্যস্ত শহর, ব্যস্ত জীবন, সবাই ছুটছে নিজ গতিতে, সময়ের সাথে তাল মিলিয়ে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই মুহূর্তে যেন সবচেয়ে ব্যস্ত সময় যাচ্ছে। সময়ের পূর্বে সব কিছু শেষ না করলে চাকরিটা শেষমেশ গেল বলে অফিসে নতুন সিইও জয়েন করেছে আজ। আগে সিইও সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যাবেন, তারপর নতুন জন কিছু কাটছাট করে নতুন করে শুরু করবেন। তাই সবাই নিজেদের বেস্টটা দিয়ে বসকে ইমপ্রেস করতে চায়। কেউ বা নিজেদের কাভার্ডে সবচেয়ে দামি ড্রেস পরে এসেছে, সাথে হাই মেকআপ। নিজের সৌন্দর্য যেন আরও মোহিত করা যায়, তাহলেই যেন চাকরিটা বেঁচে গেল। নিউ সিইও এসেছে কথাটা শুনেই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। নিজেদের নার্ভাসনেস লুকিয়ে সবাই কনফিডেন্ট লুক দেখাতেই ব্যস্ত। কিন্তু হুট করে সবাই যেন চমকে তাকিয়ে রইল। অফিসের শার্ট আর প্যান্ট পরা একজন সুন্দরী নারী এগিয়ে এলো তাদের দিকে। পেছনে ম্যানেজার আর আগের বস। বয়স খুব বেশি মনে হয় না। মেয়েটি এই কোম্পানি চালানোর যোগ্য কিনা তা নিয়ে অনেকের মাথায় প্রশ্ন এসেছে,
কিন্তু কেউ সাহস করেনি। অফিসের সুন্দরী মেয়েরা যেন কিছুটা হতাশ হলো। নিয়ে বস ছেলে হলে কিছুটা হয়তো পায়দা পেত তারা। সেই নারী চোখে থাকা সানগ্লাস খুলে সবার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যদিও তার হাসিটা খুব সুন্দর ছিল, কিন্তু তার শীতল চাহনি সবার মাঝে শিশিরে ভাব তৈরি করেছিল। মুহূর্তে যেন সবাই গামতে শুরু করলো। হাসিটা যে খুব একটা সুখকর হবে না তাদের জন্য, তারা সেটা ঢের বুঝতে পারলো। মেয়েটা হাসি মাখা মুখেই বলল, হাই, মাই নেম ইজ শাইলা চৌধুরী। ইউ ক্যান কল মি শ্যালি। আজ থেকে আমি এই কোম্পানির নিউ সিইও। সো লেটস গো টু দ্য মিটিং রুম। শেষের বাঁকা হাসিটা যেন সবাইকে কাঁপতে বাধ্য করেছে। নতুন এসে কারোর সাথে পরিচয় হওয়ার এতটুকু প্রয়োজন বোধ করেনি। শি ইজ সো অ্যারোগেন্ট যে সবাই নিজেদের পজিশন থাকবে কিনা তা নিয়েও ভাবতে শুরু করলো। মিটিং রুমে ঢুকে কোম্পানির সকল প্রগ্রেস প্রজেক্ট সমূহের সাথে ক্লায়েন্ট আর পার্টনার কোম্পানির সব কিছু সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলো শায়লা। আশানুরূপ জবাব না পাওয়ায় কয়েকজনকে ফায়ার করে দেয় আর নতুন করে তাদের পোস্টের জন্য নতুন এমপ্লয়ি খুঁজতে বলে। সবচেয়ে বেশি প্রেশার যেন ম্যানেজারে ছিল। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে যেন তার পুরোটা সময় চলে গেল। শায়লা বেশ শান্ত গলায় বলল, যাদের উপর যে সকল প্রজেক্ট রয়েছে তারা যেন তার দ্রুততা শেষ করে। কোম্পানি টাকা দিয়ে অলস লোক পোষে না। যদি কাজ প্রপারলি না করতে পারেন তবে রেজিগনেশন লেটার জমা দিয়ে কোম্পানি ছেড়ে চলে যেতে পারেন। এনিওয়ে, মিটিং এখানেই শেষ। নাও অল প্লিজ গেট আউট। শেষ কথায় যেন সবাই এক মুহূর্তও নিল না রুম ছাড়তে। শায়লা নিজের ফোন নিয়ে মিটিং রুম ছাড়ল। পিছনে তার নিউ পিএ ওয়ার্কার সেক্টরের পাশ দিয়ে যাওয়ার সময় খুব জোরে যেন বলে উঠল, মিস হিটলার। কিন্তু সেদিকে তাকাতেই দেখলো সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শায়লা সামনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সাসে কাওয়ার্ড। নিজের কেবিনে ঢুকে নিজের চেয়ারে বসলো। তারপর ফোনটা বের করে একজনকে ফোন দিল। অপর পাশ থেকে বলে উঠল, ফোসেছ? অফিসটা বেশ গুছানো, আমার পছন্দ হয়েছে। তো কেমন কাটলো সময়টা অফিসে? আমার তো খুব ভালো লেগেছে, তবে এমপ্লয়ীদের হয়তো ভালো কাটেনি। আমাকে অলরেডি মিস্টার হিটলার ডাকা শুরু করে দিয়েছে। বাট ইউ নো হোয়াট, আই লাইক ইট। ভালো লাগলেই ভালো। তুমি আসলে নিউট্রাল ডেভিল হয়ে গেছো। সো বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি। জবাবে শায়লা হাসলো। তারপর সামনে থাকা পেপার ওয়েট ঘুরাতে লাগলো। গেম ইজ ফান, তবে তাতে দুজন মানুষের অংশগ্রহণ করা প্রয়োজন। ও তো অলরেডি মাঠে নেমে পড়েছে, এখন শুধু সেই মানুষটার পার্টিসিপেন্ট বাকি রয়েছে। শায়লার পিয়ে যেন অবাক হয়ে তার চেহারার পরিবর্তন লক্ষ্য করছে। কিছুক্ষণ আগের মিটিং রুমে সেই নারীর সামনে বসে থাকা নারীর মাঝে কি বিস্তর ফারাক। শায়লার শান্ত স্বরে কথা বলাটা যেন অবিশ্বাস্য মনে হচ্ছে ওর। কল শেষে শায়লার সামনে থাকা মেয়েটার দিকে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, নাম কি তোমার? জি ম্যাম, আমার নাম রাফিয়াত সিমি। রিমি? না ম্যাম, সিমি আমার নাম, রিমি না। তোমাকে আজ থেকে আমি রিমি বলে ডাকবো। কোনো সমস্যা আছে? সিমি মাথা নাড়ল। বিষয়টা খুব অদ্ভুত হলেও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। নতুন সিইওকে ওর সে কম বয়সী মনে হলেও সম্মানের দিক থেকে সে বড়, তাই কিছু বলা মানেই চাকরি শেষ। সিমির আনুগত্য দেখে শায়লা বেশ খুশি হলো। তারপর মুচকি হেসে বলল, গুড। এবার বলো, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের রিসেন্ট কোনো প্রজেক্ট কিংবা কোনো ইভেন্ট আছে কি? নো ম্যাম, তারা সাধারণত ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে পার্টনারশিপ করে, তবে আমাদের কোম্পানির সাথে তেমন একটা কন্ট্যাক্ট হয়নি। তবে রিসেন্ট একটা ইভেন্টে তাদের সাথে আমরাও ইনভাইটেড। একটা চ্যারিটি ইভেন্ট ম্যাম, যেটাতে ম্যানেজার স্যার যাওয়ার কথা বৃহস্পতিবার। সিমি কিছুটা ইতস্তভাবেই বলল, হঠাৎ কেএইচ গ্রুপের খবর নিবেও ভাবতেই পারেনি। ভাগ্য ভালো, ওয়েল প্রিপেয়ার্ড ছিল। সেখানে কেএইচ গ্রুপের লিডার আসবে? জি ম্যাম, এবছর ওনাকে স্পেশালি ইনভাইট করা হয়েছে, তাই উনি হয়তো আসবেন। শায়লা বিড়বিড় করেই বলল, আই হোপ সো। তারপর সিমির দিকে তাকিয়ে বলল, রিমি, এবার ম্যানেজার নয়, বরং এই ইভেন্টে আমি নিজে যাব। তুমি সব কিছু অ্যারেঞ্জ করো আর ম্যানেজারকে বলে দাও। সিমি মাথা নাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল আর শায়লা সেখানেই বসে রইল। চেয়ারের সাথে হেলান দিয়ে বলল, শায়ান জামিল খান, সি ইউ সুন। হাতে থাকা একটি ছবির দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে শায়ান। ছবিটাতে একটি মেয়ে, দুটো বিনুনি গাঁথা, গলায় একটি গোল্ডেন মেডেল ধরে খুব সুন্দরভাবে হেসে আছে মেয়েটি। মেয়েটি ওর খুব চেনা, যদিও বয়সের সাথে সাথে সে নারী পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে, কিন্তু তার চেহারার ইনোসেন্ট যেন তেমনই ছিল। 2 বছরের সংসারে তার মতো নম্র আর জেন্টেল আর কাউকেও দেখেনি। ওকে দেখলে যেন যে কারো মনে প্রশান্তি কাজ করত।
সায়ানের ভাবনার মাঝে প্রচণ্ড শব্দে দরজা খুলে গেল। সায়ান চমকে উঠে সামনে তাকাতেই দেখল সাহিল একজনকে খুব সম্মানের সহিত চলে যেতে বলছে, কিন্তু সে যেতে ইচ্ছুক নয়। সায়ান যেন প্রচুর বিরক্ত হলো, আর বেশ চড়া গলায় বলল, এসব কোন ধরনের অসভ্যতা তিয়াশা? তুমি তুমি স্টাফদের কথা না শুনে ভিতরে কেন আসতে চাইছিলে? আমি যদি স্টাফদের কথা শুনতাম তাহলে তোমার কাছে তারা আমাকে আসতে দিত না। সায়ান, আমি হেল্পলেস। তুমি জানো আমি তোমার না ফোন ধরছো আর না কোনো টেক্সটের রিপ্লাই দিচ্ছ। তুমি সকল যোগাযোগ অফ করে দিয়েছো আমার সাথে। তাহলে এছাড়া আমার আর কী উপায় আছে বলো? সায়ান কপাল কুঁচকে ফেলল, তারপর নিজেকে শান্ত রেখে বলল, কেন এসেছো এখানে সেটা বলো। কোনো কি দরকার ছিল? সায়ান, মা বাবা আমার বিয়ে ঠিক করেছে। তারা চায় আমি তাদের পছন্দের পাত্রকে বিয়ে করে ফেলি। তো করে ফেলো, এটা আমাকে জানানোর বিষয় এমন কি? তা তো আমি দেখছি না। সানিয়ার বাবা তুমি সায়ান? সায়ান আবার বাঁকা হাসল, তারপরে বলল, সানিয়ার বাবা আমি? রাইট, ও আমার প্রিন্সেস। কিন্তু তাতে কি? সেটার সাথে তোমার বিয়ে সম্পর্ক কি? তিয়াশা কিছুটা থমকে গেল সায়ানের প্রশ্ন শুনে, কিন্তু কিছুটা ভেবেই বলল, আমি সানিয়াকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি ওর সাথেই সারাটা জীবন থাকতে চাই। আমি জানি আন্টির সাথে শিফট হওয়াতে তুমি রাগ করেছ, কিন্তু বাবা মায়ের প্রেশারে আমার কোনো উপায় ছিল না এছাড়া। আমি সানিয়াকে ছাড়া থাকতে পারবো না সায়ান, সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে থাকো ওর সাথে সারা জীবন। আমি তো আর না করিনি। এটা নিয়ে আমার সাথে কথা বলারও কারণ দেখছি না। আমি কি পরিচয়ে থাকবো সারা জীবন ওর সাথে? যে পরিচয় এখন আছো, এখন যদি থাকতে সমস্যা না হয় পরে কেন হবে? তিয়াশা চুপ হয়ে গেল। তা দেখে সায়ান আবারও বলল, আর কিছু বলার না থাকলে এখন তুমি আসতে পারো। আর কখনোই এভাবে এখানে আসবে না। কোম্পানিতে আমার একটা রেপুটেশন আছে। তোমার জন্য খারাপ হোক তা আমি চাই না। সাহিল, ড্রাইভারকে বলো ওকে পৌঁছে দিয়ে আসতে। তিয়াশার মুখটা মলিন হয়ে গেল। করুণ দৃষ্টিতে সে তাকালো। আজও সায়ান বুঝতে পারল না ওর মনের কথাটা। ওর নজর হুট করে গেল টেবিলের উপরে থাকা রশির ছবিটার দিকে। যদিও অনেক আগের, তবে চিনতে ওর কষ্ট হয়নি। খুব শক্ত করে হাত মুঠ করে ফেলল ও। তারপর মলিন হাসি হেসে কেবিনের বাহিরে হাঁটা শুরু করলো। সায়ান হুট করে ওকে ডেকে উঠল, তিয়াশা। তিয়াশা খুব খুশি মনেই তাকালো সায়ানের দিকে, হয়তো কোনো কিছু পাওয়ার আশায়। সায়ান ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আগেও অনেকবার বলেছি, আর আজও শেষবারের মতো বলছি, তুমি যা চাইছো তা কখনোই হবে না। তুমি বৃথা চেষ্টা করো না। তিয়াশা মাথা নিচু করে ফেলল। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু মুখে কিছুই বলা হলো না। না বলা কিছু কথা হৃদয়ে রয়ে গেল। মুখ দিয়ে বেরিয়ে এলো শুধু কিছু দীর্ঘশ্বাস। হাতে থাকা ব্যাগটা টেবিলে রেখে সোফায় হেলান দিয়ে বসতে ফোনটা বেজে উঠল শাহেদের। প্রচণ্ড ক্লান্ত থাকায় হঠাৎ আওয়াজে বেশ বিরক্তই হলো। ফোন কিছুতেই ধরবে না, এমন সিদ্ধান্ত নিয়ে মোবাইল সাইলেন্ট করতে যাবে, ঠিক তখনই আবার ফোন আসলো। একটা আননোন নাম্বার, কিন্তু শাহিদের কাছে নাম্বারটি বেশ পরিচিত। সব কিছু ভুলে গেলেও যেন 11 অঙ্কের নাম্বারটি মাথায় গেঁথে আছে। শাহেদ বাঁকা হেসে ফোন হাতে নিয়ে বসে রইল। কিছুক্ষণ বাজার পর আবারও থমকে গেল শব্দ, কিন্তু শাহেদ হাত থেকে ফোনটা রাখল না। যেন সে জানতো অচেনা নাম্বারটি থেকে আবারও কল আসবে। এভাবে কয়েকবার ফোনটি বেজে বেজে থমকে গেল, কিন্তু উঠানোর প্রয়োজন বোধই করল না। তবে নাম্বারটি থেকে ফোন আসা ক্ষান্ত হয়নি, বরং অনবরত এসেই চলছে। কিছু একটা ভেবে শাহেদ উঠে দাঁড়ালো, তারপর মোবাইলটা পকেটে রেখে হাঁটা শুরু করলো। যাওয়ার আগে ব্যাগ থেকে বের করে চশমাটা পরতে ভুলল না। ঝড়ের গতিতে বাইক চালিয়ে ভার্সিটি ক্যাম্পাসে এসে পৌঁছালো। তারপর সামনে এগিয়ে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। ভার্সিটির সময় শেষ অনেকক্ষণ। কয়েকজন হয়তো এখনও আছে, কিন্তু ক্যাম্পাস গেট এখনও বন্ধ হয়নি। শাহিদের দাঁড়ানো পাশটিতে মানুষ নেই বললেই চলে। অদূরেই বসে থাকা নারীটির দিকে তাকিয়ে আছে ও। মেয়েটি মাথা নিচু করে বসে আছে, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়ালো। শাহিদের হঠাৎ করে অন্তরাত্মা যেন কেঁপে উঠল। বুকে হালকা ব্যথা অনুভব করতে লাগলো, কিন্তু তাকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। কিছুটা প্রখরভাবে দেখতেই মুখটা আরও স্পষ্ট হলো। মেয়েটি কালো রঙের একটি জামা পরা, কালো ওড়নাটি কাঁধের এক পাশে বেখেয়ালিভাবেই পড়ে আছে। মেয়েটির মুখ জুড়ে বিষাদের ছাপ, কোনো এক অজানা কষ্টে যেন সে মোড়ানো। শাহিদ ফোনটা বের করে ফোন দিল। মেয়েটির সামনেই পড়ে থাকা ফোনটি বাজছে। মেয়েটা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কী ভেবে যেন চোখের জল মুছে ফোনটা রিসিভ করলো। তারপর জড়ানো কণ্ঠেই বলল, তুমি কোথায় শাসমিস? শাহেদ শান্ত ভঙ্গিতে চন্দ্রিকার দিকে তাকিয়ে বলল,
ভার্সিটি এলাকায় আছি, এখনও বাসায় যাইনি। চন্দ্রিকা কয়েক সেকেন্ড ভেবে মিনতি স্বরে বলল, একটু ক্যাম্পাসে আসবে প্লিজ। শাহিদ চট্ট করে বলেই সেখানে দাঁড়িয়ে রইল। 1 বছর, এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে। চন্দ্রিকা নামের উগ্র আর চঞ্চল মেয়েটা এখন আর নেই। সামনে যে বসে আছে সে একজন শান্ত আর নম্র একটি মেয়ে। শাহিদের ভাবনার সে অশালীন জামা কাপড় এখন আর সে পরিধান করে না, বরং পরনে খুব সুন্দর সালোয়ার কামিজ থাকে। বন্ধুদের সাথে রাত বিরাতে পার্টি এখন আর করা হয় না। হুট করে যেন বদলে যাওয়াতে ফ্রেন্ড সার্কেলও এখন আর খোঁজ নেয় না। শাহিদ ভাবতেও পারেনি চন্দ্রিকার সামান্য একটা কথাই এতটা বদলে যাবে। শুরুর দিকে চন্দ্রিকা বেশ প্রেশার দিত ওকে, আর উটকো কথা বলতো, কিন্তু শাহিদ সেসবে পাত্তা দিত না। হয়তো ইচ্ছে করেই এমন করতো যাতে চন্দ্রিকার অ্যাটেনশন পাওয়া যায়। একদিন চন্দ্রিকা বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে পছন্দ করো না কেন? জবাবে শাহিদ মুচকি হেসে বলেছিল, আমি আমার মায়ের মতো মেয়েদের পছন্দ করি, যে এ শতাব্দীতে এসেও শাড়ি পরতে ভালোবাসে, যাকে কামিজে আজও অপসরী লাগে, আর যে নিচু গলায় নম্র ভাষায় কথা বলতে পছন্দ করে। বাঙালি নারীদের বাঙ্গালিয়ানাই বেশ ভালো মানায়, কিন্তু আফসোস পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা আজ নিজেদের সংস্কৃতি ভুলে বসে আছে। ক্লাব পার্টি আর নেশায় মত্ত হয়ে নিজেদের আধুনিকতার নামে সস্তা বানিয়ে ফেলেছে। তারপর প্রায় কয়েক মাস চন্দ্রিকার সাথে ওর কথা হয়নি। না চন্দ্রিকা ওর সামনে এসেছে, আর না ও চন্দ্রিকাকে অ্যাপ্রোচ করেছে। কিন্তু চন্দ্রিকার পরিবর্তন ওর নিজের চোখে দেখেছে। ভার্সিটিতে যেদিন প্রথম কামিজ পরে এসেছিল সেদিন ওর বন্ধুরা বেশ মজা উড়িয়েছিল। চন্দ্রিকা যদিও ওদের কিছু বলেনি, কিন্তু মন খারাপ করেছিল। শাহিদ তখন ওর পাশ দিয়ে যাচ্ছিল, পাশ কাটিয়ে যাওয়ার সময় আলতো করে বলেছিল, সুন্দর লাগছে, বলে এমন একটা ভাব করে চলে গিয়েছিল যেন কিছুই হয়নি। চন্দ্রিকা শুধু মুচকে হেসেছিল। আগের উগ্র মেয়েটি হুট করে বেশ শান্ত হয়ে যায়। এরপর থেকে নম্র কণ্ঠে কথা বলা যেন বেশ ভালোভাবেই রপ্ত করেছিল। শাহেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল চন্দ্রিকার দিকে। চুপচাপ কোনো শব্দ না করে পাশে বসে পড়ল। চন্দ্রিকা এক পলক তাকালো শাহেদের দিকে, তারপর আবারও আকাশপানে তাকালো। ও কেন শাহিদকে কল করেছেও জানে না, তবে যখনই ওর মন খারাপ করে তখনই শাহিদের কথা মনে পড়ে। ওর কাছের মানুষ বলতে কয়েকজন মাত্র আছে, যাদের সবাই ওর ধরা-ছোঁয়ার বাহিরে এক প্রকারই। সবাই নিজেদের জীবন নিয়ে স্ট্রাগল করেছে, তাই নতুন করে তাদের কষ্ট বাড়াতে ও চায় না। তাই তো শাহেদ ছাড়া এই মুহূর্তে ওর লাইফে যেন আর কেউ নেই, বন্ধুরা তো থেকেও নেই। চন্দ্রিকা কিছুক্ষণ পর খুব আস্তে করে বলল, নিজের মাকে যে সন্তান ঘৃণা করে সে কি খুব খারাপ সন্তান? কথাটা শুনে শাহিদ কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। কিছুটা ভেবেই বলল, মাকে কোনো সন্তান ঘৃণা করতে পারে না, বরঞ্চ তার প্রতি অভিমান করতে পারে। অভিমান আর ঘৃণা কিন্তু এক নয়। চন্দ্রিকা যেন হুট করে উত্তেজিত হয়ে পড়ে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে, তুমি বলতে পারছো না চাশমিশ, তুমি কিছুই বুঝতে পারছো না, আর আমি তোমাকে কিছু বলতেও পারছি না। আমি মাকে সত্যি অনেক ঘৃণা করি, সে মা হওয়ার যোগ্যই নয়। আমি অসভ্য, উগ্র আর বাজে সন্তান ছোট থেকে ছিলাম না, আমাকে তারা এমন বানিয়ে ফেলেছে। আমি আর পারছি না, জাস্ট আর নিতে পারছি না, বলে চন্দ্রিকা কান্নায় ভেঙে পড়ল। আর শাহিদ যেন সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পেল না। চন্দ্রিকার সাথে কি হয়েছে ও জানে না, তবে যা হয়েছে ভালো কিছু যে হয়নি তা ঢের বুঝতে পারছে। নিজেকে হুট করে অমানুষ মনে হতে লাগলো। চন্দ্রিকা ওর সঙ্গ চাইছিল, অথচ ইচ্ছে করে ওর ফোন ধরেনি, কিন্তু ওর তো উপায় ছিল না। শাহিদের চাহনি যেন আগের থেকেও শীতল হয়ে গেল। ও কিছু না ভেবে হুট করে চন্দ্রিকাকে আলতো করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ আগের জঘন্য চিন্তাধারার জন্য নিজেকে দুষতে থাকলো। নিজের স্বার্থের জন্য হয়তো সবাইকে ব্যবহার করা ঠিক না, স্পেশালি তাদের যারা ওর মতোই হার্ট ব্রোকেন। চন্দ্রিকা নিজেকে সামলে নিয়ে শাহেদের থেকে একটু দূরে সরে এলো, তারপর শান্ত গলায় বলল, আমি ঘর ছেড়ে দিয়েছি। শাহেদ কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জোরেই বলে ফেলল, হোয়াট? বাড়ি ছেড়েছো মানে? ওই বাড়িতে আমার থাকার মতো পরিস্থিতি নেই, তাই আমি ছেড়ে চলে এসেছি। এমন না যে আমার থাকার কোনো জায়গা নেই, তবে আমি পরিচিত কারো কাছে যেতে চাই না। বলতে পারো নিজের বেঁচে থাকা আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখতে চাই। চাশমিশ, আমাকে একটা থাকার জায়গা করে দিতে পারবে? জাস্ট কিছুদিনের জন্য। আমি একটা জব জোগাড় করে অন্য জায়গায় চলে যাব। আপাতত কোথাও একটা থাকতে দিবে আমায়? শাহেদ দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাথা নেড়ে বলল, আমি দেখছি ব্যাপারটা। আপাতত উঠো, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ না খেয়ে আসো। চলো কোথাও গিয়ে কিছু খেয়ে নেই, তারপর না ভাবা যাবে।
তোমায় কই থাকতে দেওয়ার ব্যবস্থা করা যায়। চন্দ্রিকা উঠে দাঁড়ালো। মাঝে মাঝে স্বল্প পরিচিত মানুষদের বেশ আপন মনে হয়। তাদের ভরসায় নিজের পুরো জীবনের হাল তাদের উপর ছেড়ে দেওয়া যায়। শাহিদের সাথে পরিচয়টা কয়েকদিনের, অথচ তার কথায় কতটা বদলে গেছে ও, আর তার হাত ধরে নিজের অনিশ্চিত ভবিষ্যতের দিকেও এগোচ্ছে। ওয়ালফেয়ার চ্যারিটি ইভেন্ট, খুব বড় বড় অক্ষরে লেখা। শায়লা সানগ্লাস খুলে কয়েকবার দেখে নিল নামটা। আজকে খুব স্পেশাল একটা দিন ওর জন্য। জীবনের গুরুত্বপূর্ণ দিনে শুরু করা উচিত, তাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শায়লা পুনরায় চোখে গ্লাস পরে ভিতরে ঢুকে গেল। আর সিমি বেশ হন্তদন্ত হয়ে তার পেছনে ছুটল। সিমি যত বেশি শায়লার সাথে থাকছে তত অদ্ভুত লাগছে মেয়েটাকে। মেয়েটা কেমন যেন অদ্ভুত, সব কিছুর দিকে কেমন গভীরভাবে তাকায়, কিছু একটা যেন খোঁজে, তারপর এমন ভাব করে যেন কিছুই হয়নি। মাঝে মাঝে খুব অদ্ভুত কথাও বলে, যার মানে সিমি বুঝতে পারে না। এই ইভেন্টে এসেছে, সিমি যতটুকু বুঝতে পেরেছে ও খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জন্য এসেছে। তাই সিমি কিছুটা মিনমিনে কণ্ঠে জিজ্ঞেস করেছিল, ম্যাম, আপনার মনে হয় খান গ্রুপের বস আসবে? কিন্তু শায়লা তার জবাব না দিয়ে উল্টো বলল, জীবনে কিছু করতে হলে কিছু রিস্ক নিতে হয় রিমি। সেটাতে সফল হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু সফল হওয়ার আশাবাদী হওয়া কিন্তু ভুল কিছু নয়। নিজেকে সান্ত্বনা তো দিতে পারবে যে তুমি চেষ্টা করেছিলে। সেমি একটা কথা বুঝতে পারেনি, অনেক ভেবেই প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যটা পায়নি। তাই তো অগত্য বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, যেন সব বুঝে গেছে। তার শায়লা মুচকি হেসেছিল, তাতে সিমি যেন আরও অপ্রস্তুত হয়ে পড়েছিল। বয়াতুর হয়ে নিজের চশমা কয়েকবার ঠিক করে ফেলে। ও শায়লার সাথে যতক্ষণ থাকে সব কিছু তার অদ্ভুত মনে হয়। ভেতরে ঢুকে শায়লা পায়ের ওপর পা তুলে নিজের নির্দিষ্ট আসনে বসে পড়ে, আর সিমি তার পিছনে অডিয়েন্সদের সাথে বসে। কিছুক্ষণ বাদে ইভেন্ট শুরু হয়ে যায়। সিমি বয়াতুর হয়ে বারবার গেটের দিকে তাকাতে থাকে, কিন্তু যার জন্য তাকিয়ে আছে সে এখনও এলো না। সিমি শায়লার দিকে আরেক দফা অবাক হয়। সে শান্ত ভঙ্গিতে আছে, যেন ইভেন্ট এনজয় করতে সে এসেছে। তার চাহনি দেখলে বোঝাই যাবে না এই ইভেন্টে সে কেউ একজনের জন্য এসেছে। প্রায় ৪৫ মিনিট বাদে হুট করে মেন দরজা দিয়ে কয়েকজন কালো পোশাকধারী বডিগার্ড ঢুকে। শায়লা সেটা দেখে বাঁকা হাসে। লাইফে সত্যি রিস্ক না নিলে কোনো কিছুই হাসিল করা যায় না। আর যে গেম খেলতে যত কঠিন, তা জেতার পর আনন্দ কিন্তু তত বেশি। ইভেন্টের অ্যাঙ্কর বেশ হাসি মুখেই বললেন, ইভেন্টের প্রধান অতিথি এসে গেছেন, প্লিজ ওয়েলকাম মিস্টার শায়ান জামিল খান। যথারীতি শায়ান নিজের আসন গ্রহণ করে, আর সবাই একের পর এক বক্তৃতা দিতে থাকে। একটা সময় ইভেন্ট শেষ হয়ে যায়, কিন্তু পুরোটা সময় শায়ানের দিকে কেউ একজন নজর রাখছিল। এটা সে খেয়ালই করেনি। শায়ান যেহেতু উইথ আইকন, তাই মিডিয়ায় বেশ ফেমাস বলা চলে। ও বের হতে সাংবাদিকরা ঘিরে ধরে তাকে, এটা ওটা প্রশ্ন করে ইভেন্ট সম্পর্কে। একজন হুট করে প্রশ্ন করে বসে, মিস্টার খান, আমাদের জানা মতে আপনি এসব ইভেন্টে খুব একটা জয়েন করেন না, আজ হঠাৎ জয়েন করার কারণ? শায়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আজ আমার স্ত্রীর জন্মদিন, তাই দিনটিতে আমি ভালো কিছু কাজ করতে চাই, তাই ইভেন্টে জয়েন করা। তারপর এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে আসে। যদিও রিপোর্টাররা ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা শুরু করে, কিন্তু শায়ান জবাব না দিয়ে চলে আসে। ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়ায় আলোচনা করার কোনো ইচ্ছেই তার নাই। পার্কিং স্পটে এসে গাড়ির গেট খুলতে যাবে, এমন সময় নারী কণ্ঠ ভেসে আসে তার কানে, মিস্টার খান। শায়ান থমকে দাঁড়িয়ে যায়। নিজের কানকে যেন সে বিশ্বাসই করাতে পারছে না। শরীর হালকা কাঁপছে মনে হচ্ছে, এক্ষুনি মনে হয় পড়ে যাবে। প্রায় 1 বছর 2 মাস পর ও আবার এই ভয়েস শুনেছে। শায়ান গাড়ির গেটটা ধরে খুব কষ্টে ফিরে তাকালো। ওর মনে হচ্ছে ও ভুল কিছু শুনেছে। তাকিয়ে দেখবি কেউ নেই, সব কিছু ওর নিছক কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু শায়ান সামনে সম্পূর্ণ অপরিচিত একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো। বয়স খুব বেশি বলে মনে হলো না, 23-24 এমন হবে। পরনে শার্ট প্যান্ট পরা, মাথায় সানগ্লাস পরে আছে, কিন্তু কিছু একটা যেন জানিত মনে হলো। শায়ান মনে হলো ভুল শুনেছে, হয়তো তাই নিজেকে স্বাভাবিক করে তাকালো আবার মেয়েটির দিকে। মেয়েটা মুচকি হাসলো, তারপর বলল, হোয়াট এ কোইন্সিডেন্স মিস্টার খান, আপনার স্ত্রীর জন্মদিনের দিন আমারও জন্মদিন। এনিওয়ে, তাকে আমার পক্ষ থেকে উইশ করে দিবেন। না, কণ্ঠটা ঠিক রুশির মতো না, একটু অন্য রকম। আর নারীটিও রুশি না, একদম অন্য কেউ। কিন্তু কোথাও একটা যেন কিন্তু রয়েই গেল।
সায়ানের প্রশ্নবোধক দৃষ্টিতে তাকানো সে হেসে বলল, ও পরিচয় তো দেওয়া হয়নি। মাইসেলফ শায়লা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিউ সিইও। নাইস টু মিট ইউ মিস্টার খান। বলে শায়লা হাত বাড়িয়ে দিল, কিন্তু সায়ান হাত বাড়ালো না। দেখে শায়লা হাত গুটিয়ে নেয়। তারপর মুচকি হেসে পিছন ফিরে হাঁটা শুরু করলো। আর সায়ান সে স্থানে দাঁড়িয়ে রইল। পিছন থেকে তাকালে যে কেউ বলবে মেয়েটা রুশানি, কিন্তু রুশানির সাথে কিছুই মিলে না তার। না চেহারা, না কণ্ঠ, আর না পোশাক আশাক। এমনকি মেয়েটির চুলও রুশির তুলনায় ছোট। দুটো সম্পূর্ণ বিপরীত মানুষ, অথচ কোথাও একটা তাদের খুবই মিল। ও নিজের কিছু মুহূর্তের জন্য ধোঁকা খেয়ে গেল। একটা অন্য মেয়ের সাথে রুশির তুলনা করে নিজের প্রতি যেন নিজে বিরক্ত হয়ে গেল। নিজেকে কিছুক্ষণ শাসিয়ে বলল, ও আসবে না সায়ান, ও তোর কাছে ধরা দিতে চায় না। এত খোঁজার পরেও তো তুই তাকে পেলি না, আর সে কিনা হুট করে সামনে এসে দাঁড়াবে। সায়ান হাত দিয়ে নিজের চুলগুলো ব্ল্যাক ব্যাশ করলো, তারপর চল শক্ত করে দাঁড়িয়ে রইল। নিজের হৃদয়ে থাকা সুপ্ত ব্যথাটা হঠাৎ করেই যেন তীব্র হলো। কাজের মাঝে থাকলে হয়তো ব্যথাটা কিছুটা হলেও ভুলে থাকা যায়, তাই বেশিরভাগ ও কাজেই থাকে। আজ এখানে আসা উচিত হয়নি ওর। এই অচেনা নারীকে, রুশিকে কাছে না পাওয়ার ব্যথাটা যেন আরও প্রখর করে দিল। আসলেই কেউ কাছে থাকলে তার গুরুত্ব বোঝা যায় না, যখন সে দূরে চলে যায় তখনই নিজের জীবনে তার গুরুত্বটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারে। রুশিকে ছাড়া যতগুলো দিন অতিবাহিত হচ্ছে, তাকে পাওয়ার ইচ্ছে যেন আরও তীব্রতর হচ্ছে। শায়লা গাড়িতে উঠে বসেই পাশে সিমি বসে আছে। গাড়ি নিজ গতিতে চলতে থাকে। যাওয়ার সময় সায়ানকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো না, বরং তার ঠোঁটের কোণের হাসিটা আরও বেশি প্রসারিত হলো। কিছু কিছু মানুষকে অসহায় অবস্থায় দেখে বেশ প্রশান্তি পাওয়া যায়। মনে হয় তাকে কষ্ট দিতে পারলেই যেন হৃদয়ে শান্তি মিলে। শায়লা বিড়বিড় করে বলল, কিছু মানুষ কখনো বদলায় না, না তাদের চাহনি, চেহারার সৌন্দর্য বদলায়, আর না তাদের ভিতরে থাকা জঘন্যতম মানুষটা। সায়ানকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাহিল এসে পাশে দাঁড়ালো। সায়ানের দৃষ্টি অনুসরণ করে সামনে এগিয়ে কিছুই না দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে বলল, বস আপনি এখনও যাননি? সাহিলের কথা যেন সায়ানের টনক নড়ল। কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাহিল, কখনো তোমার এমন মনে হয়েছে যে সম্পূর্ণ নতুন একজন মানুষকে দেখে তোমার কাছের কাউকে মনে হয়েছে? কেউ একজন যাকে তুমি প্রথমবার দেখেছ কিন্তু মনে হচ্ছে অনেক আগে থেকে চেনো, বা তোমার খুব পরিচিত। একজনের সাথে তার খুব মিল। জানো, কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি রুশিকে দেখছি, কিন্তু সে রুশি নয়, একদমই অন্য কেউ। আমার কি হচ্ছে আমি নিজেও যেন বুঝতে পারছি না। সায়ান খুব শক্ত করে নিজের চুল চেপে ধরে বলল, মাথা যন্ত্রণা যেন হুট করে চড়তে লাগলো। নিজেকে কিছুটা সামলেও সাহিলের দিকে তাকালো। সাহিল নিজের চেহারায় বিশাল বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, যেন ও মাত্রই কি হয়েছে তা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সায়ান নিজেই যেন বোকা বনে গেল। কিছুটা থতমত খেয়েই বলল, আহ, নেভার মাইন্ড, আমি যা বলছি সব বলে যাও, মনে করে তুমি কিছুই শুনোনি। সায়ানের কথায় সাহিল দ্রুত মাথা নাড়ল, তারপর গেট খুলে দিল সায়ানের জন্য। সায়ান ভিতরে ঢুকতেই গেট লাগিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বস, আমার মতো পিওর সিঙ্গেলকে কিনে এমন উদ্ভট প্রশ্ন জিজ্ঞেস করে? কাজের কারণে গার্লফ্রেন্ড তো দূরের কথা, মেয়েদের দিকে তাকানোর পর্যন্ত সময় পাই না। আমি এসব প্রশ্নের উত্তর দেই কি করে? সাহিল গাড়িতে এসে বসতেই গাড়ির নিজ গন্তব্যে ছুটা শুরু করলো। সায়ান নিজের ভাবনায় মত্ত হচ্ছে। ও এটা ভেবে বেশি অবাক হচ্ছে যে ও ওই অচেনা মেয়েটির সাথে রুশিকে বারবার কেন কম্পেয়ার করছে, আর তার মাঝে রুশিকে খোঁজার চেষ্টা করছে। আর ওর মনে হয়েছে ও রুশির গলাই শুনেছে। কিন্তু এত বড় কোইন্সিডেন্স কী করে হতে পারে? মেয়েটাকে দেখে রুশির কথা মনে হওয়া আর রুশির বয়স শোনা, সব কিছুই যেন গুলিয়ে যাচ্ছে। ও কিছুটা শান্ত গলায় সাহিলকে বলল, শায়লা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও নিউ। তার সম্পর্কে খোঁজ নাও। আমি তার সকল ইনফরমেশন যথাসম্ভব দ্রুত চাই। সাহিল যেন ভূত দেখার মতো চমকে তাকালো। এই 1 বছরে প্রথম সায়ানের মুখে কোনো নারীর নাম শুনল, আর সেটা রুশি নয়। কে এই নারী, যার সম্পর্কে সায়ান জানতে এত বেশি ইচ্ছুক? সায়ানকে নিজের সম্পর্কে ভাবতে যেহেতু বাধ্য করেছে, তার মানে এই নারী সাধারণ কেউ নয়। সাহিলে চমকানো দেখে সায়ান গলা পরিষ্কার করে তারপর ভরাট গলায় বলল, আমি কি বলেছি তুমি শুনেছ? সাহিল অপ্রস্তুতভাবে বলে উঠল, ইয়েস বস, আমি এক্ষুনি দেখছি ব্যাপারটা। সাহিলের রিয়াকশন দেখে কিছুটা হাসি পেলেও নিজেকে দমিয়ে রাখলো সায়ান।
পূর্বের মতো সিরিয়াস ফেসে সামনে তাকিয়ে রইল, যেন একটু আগে কিছুই হয়নি। নিজের ইমোশনকে কন্ট্রোল করাটা খুব বড় একটা জিনিস, আর বিজনেস ওয়ার্ডে এসে সেটা খুব ভালোভাবেই রপ্ত করেছে সায়ান। নিজের মনে সুপ্ত অনুভূতিগুলো কাউকে বুঝতে না দিয়েই যেন দারুণ শান্তি পায়ও। বাসার গেটের সামনে খুব শান্তভাবে শায়লা চাবি দিয়ে দরজা করল, তারপর দৃঢ় পায়ে এগিয়ে ভিতরে গেল। পুরো বাসা ফাঁকা বললেই চলে। বিশাল একতলা বাড়িটিতে ও ব্যতীত খুব মানুষই থাকে না। কিছুটা দূরে এগিয়ে যেতে একজন মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। শায়লা মৃদু শব্দে জিজ্ঞেস করল, বাবু কি ঘুমায়? মহিলা মাথা নেড়ে বলল, এতক্ষণ কান্নাকাটি করতেছিল, তাই পিটার খাওয়াইয়া ঘুম পাড়াইছি। ছোটো মানুষ, বুঝোই তো, সারাদিন এই ঘরের মধ্যে থাকতে পছন্দ করে না। জি খালা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। নতুন জয়েন করেছি কোম্পানিতে, তাই অনেক বিজি থাকি। দেখি একদিন সময় করে আপনাদের নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। সেটা করলেই তো ভালো হয়। তা দেখবেনি যাইয়া ওরে ঘুমাইতেছে এখন। না খালা, আমি বাহির থেকে এসেছি এখন। ফ্রেশ হয়ে একেবারে ওকে এক নজর দেখে যাব। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি নিজেই খেয়ে নিব। মিনু খালা মাথা নেড়ে চলে গেল, আর শায়লা নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। হাতের পার্সটা কাউচে ফেলে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ পর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকেই যেন নিজে চিনতে পারছে না। আজ সারা দিন প্রচুর দখল গেছে ওর। পুরো কোম্পানির সব কিছু সামলানো চারটিখানি কথা নয়, প্রত্যেকটা জিনিসের হিসেব ওকে রাখতে হয়। তার উপর ওর লক্ষ্য হাসিলের প্রস্তুতি তো চলছেই। শায়লা বেশ লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে লম্বা চুলগুলো ড্রায়ার দিয়ে শুকাতে লাগলো। তারপর আলতো হাতে বিনি করে ফোনটা নিয়ে বেরিয়ে পড়ল। খুব অল্প শব্দেই পাশের রুমটায় ঢুকলো। পা টিপে টিপে হেঁটে খাট পর্যন্ত গেল। তারপর ড্রিম লাইটের আলোতে ছোট বাচ্চাটার ফেস দেখতে লাগলো। সবে মাত্র একটু একটু দাঁড়াতে পারেও, কিন্তু খুব সুন্দর করে বলে, ও আল্লাহ, না না, আর মমি বলতে পারে। যদিও খুব অস্পষ্ট, তবুও ওর মুখে ডাকটা শুনতে বেশ ভালো লাগে শায়লার। শায়লা আলতো করে ওর কপালে চুমু খায়, তারপর পিষপিষিয়ে বলে, গুড নাইট বেবি। শায়লা উঠে চলে যাবে, ঠিক এমন সময় কেউ একজন ওর হাত আলতো করে ধরে, তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, মমি। শায়লা হুট করে কোলে তুলে দোলনা থেকে বাবুটাকে নিয়ে নেয়, তারপর নিজের ঘরে হাঁটা শুরু করলো। ও এখন আর অবাক হয় না এটাতে। বেবির ঘুম খুবই পাতলা, তাই ও এলেই বাবুটা কেন যেন বুঝে যায়। কিছু একটা মৃদু শব্দ হলেও ও উঠে যায়। শায়লা ওকে নিজের রুমে এনে শুইয়ে দেয়, তারপর নিজেও শুয়ে পড়ে। বাবুটা আলতো করে ওর গলা জড়িয়ে ধরে। শায়লার এখন তো খেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এটাই ওর পৃথিবী, আর এখান থেকে এক মুহূর্ত নড়তে ইচ্ছে করছে না। জীবনটা যদিও খুব সহজ হতো, তবে ও আর বাবুটা কত সুখী হতো, আর ও সুস্থভাবে বড় হওয়া নিজের চোখে দেখত। কিন্তু তাকে আদৌ সম্ভব? শায়লার ইদানিং প্রায় প্রচুর রিগ্রেট হয়। ও বাবুটাকে নিজের জীবনে না আনলেও পারত, তাতে হয়তো ওদের দুজনের জন্য ভালো হতো। আর যাই হোক, ওর প্রতিনিয়ত বাবুকে হারানোর ভয় তো কাজ করতো না। সায়ান বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ধোঁয়ায় চারপাশটা ছেয়ে যাচ্ছে। অন্ধকার রাতে ওর মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সিগারেটের ধোঁয়ার নেশা আজকাল বেশ ভালোভাবেই ওকে ধরেছে। এখন পর্যন্ত কয়টা শেষ করেছে তার কোনো জানা নেই। ও সব সময় যে খায় বিষয়টা এমন না, কিন্তু যখনই খেতে ইচ্ছে হয় চেন স্মোকারদের মতো খায়। হাতে থাকা সিগারেটের বাকি অংশটুকু শেষ করে ও বিনে ফেলল। তারপর রুমে এসে ল্যাপটপটা অন করে বসলো। সাহিলের মেসেজ সামনে আসতে সেটা অন করলো। ছবি সহ সকল ইনফরমেশন পাঠিয়েছে শায়লা সম্পর্কে। শায়লা চৌধুরী, বয়স 27, চৌধুরী গ্রুপ মালিক ইনান চৌধুরীর ছোট বোন। খুব রিসেন্টলি চৌধুরী গ্রুপের বাংলাদেশ ব্রাঞ্চে জয়েন করেছে, তবে তার কারণটাও অজানা। এমন আরও অনেক তথ্য ফাইলটিতে আছে। শায়ন ব্রু কুচকে তাকালো। ইনান চৌধুরীও একটা বিজনেস পার্টিতে দেখেছিল প্রায় 3 বছর আগে। বাবা তখন পরিচয় করিয়ে দিয়েছিল। যতটুকু জানে সে লন্ডনে থাকে, আর সেখানে বিজনেস সামলায়। যদিও বাংলাদেশে ওর বিজনেস রাইভাল বলা চলে, কিন্তু তার বোন হঠাৎ করে বাংলাদেশে আসা আর বিজনেসে জয়েন করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েটিকে দেখে মনে হয়নি ওর বয়স 27। নাকি শায়ান আগের মতোই এক্ষেত্রেও ধোঁকা খেয়ে গেল। শায়লার বেশ কিছু ছবি ছিল ফাইলে, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল, আর পরিচিতও মনে হয়নি। কিন্তু আজকে দেখা মেয়েটিকে ওর কিছুটা পরিচিত মনে হয়েছিল। কেমন যেন অন্যরকম। সব কিছু স্বাভাবিক, কিন্তু তবুও যেন কোথাও একটা কিন্তু রয়েই গেল ওর মনে। এই 1 বছরে বিজনেস ওয়ার্ডে কম নারী তো দেখেনি। কই, তাদের কাউকে তো তার পরিচিত মনে হয়নি।
তাহলে ওকে দেখে কেন মনে হলো পরিচিত, মনে হয় খুব চেনা। এমনকি কিছু মুহূর্তের জন্য রুশিও ভেবে বসেছিল আজকাল কি তবে রুশিকে নিয়ে ও বেশি ভাবছে বলে এমন মনে হচ্ছে। ও কিছু একটা ভেবে সাহিলকে ফোন দিল, তারপর বলে উঠল, চৌধুরী গ্রুপের সাথে আমাদের কোনো রিসেন্ট প্রজেক্ট আছে? সাহিল গুম গুম চোখে তাকিয়ে দেখল যে না, সায়ন সত্যি ওকে ফোন করে এটা বলছে। চৌধুরী গ্রুপ সম্পর্কে এত কিউরিয়াসিটি! ও মাত্রই তো ঘুমিয়েছিল, আবার উঠে যেতে হলো। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, না স্যার, আমাদের সাথে তাদের এখন পর্যন্ত তেমন কোনো বিজনেস হিস্টোরি নেই। তাহলে ওই যে নিউ প্রজেক্টটা আছে না, তার জন্য আমরা পার্টনার খুঁজছিলাম না, এটাতে চৌধুরী গ্রুপকে পার্টনার বানাও। এনি হাউ, আমাদের কোম্পানির নাম শুনলে ওরা না করবে না, আই এম শিওর। আচ্ছা, জি স্যার। আমি কি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দিলাম? সাহিল মুখটা বাংলা পাঁচের মতো করে বলে উঠল, না স্যার, আমি বসেই ছিলাম। সায়ন কিছুটা ধমকস্বরেই বলল, তো ঘুমাও না কেন? রাত জেগে কি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো নাকি? কাল যে অফিস আছে তার খবর আছে? তাড়াতাড়ি গিয়ে ঘুমাও, যদি অফিসে লেট হয় তাহলে কিন্তু ওভারটাইম করতে হবে। বলে কট করে ফোনটা কেটে দিল। সাহিল ব্যাককলের মতো বসে রইল। হাসবে না কাঁদবে সে বুঝতে পারছে না। সায়ান কি ওর সাথে মজা করলো নাকি সিরিয়াসলি বলল, সেটাই বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল, কাজে থেকে ফুরসত মিললে তবেই তো গার্লফ্রেন্ড থাকবে, আর তার সাথে রাত জেগে চ্যাট করব। সাহিল আবারও গিয়ে শুয়ে পড়ল, আর সায়ান নিজের ফোনটা পাশে রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। কিছুটা চিন্তিত গলায় বলল, শায়লা চৌধুরী, আসলে কে তুমি? বৃষ্টির পরের আকাশটা বেশ পরিষ্কার থাকে, একটু শীত শীত ভাব, আর কাজের হাজার মন ভালো হওয়ার গল্প। বৃষ্টির দিনে যেন প্রিয় গানের সুরে গুনগুন করতে আলাদা ভালো লাগে। শায়লা গাড়িতে হেলান দিয়ে শুয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। তোমার আবেগ মাখা খামখেয়ালি হাঁটছে আমার পিছু, আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছু। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। সিমি ভূত দেখার মতো চমকে শায়লার দিকে তাকালো। এই হাসি খুশি নারীটি কিছুক্ষণ আগেই কয়েকজন এমপ্লয়িকে ফায়ার করেছে, কেউ বুঝবেই না। ফার্স্ট ফ্লোর টু টপ ফ্লোর সবাই শায়লার নাম শুনলেই কাঁপতে থাকে, এই বুঝে চাকরিটা গেল বলে। অথচ এই নারী এখন বৃষ্টি দেখছে আর গুনগুন করে গান গাইছে। শায়লা সিমির দিকে তাকিয়ে মুচকি হাসল। তা দেখে সিমি উপায়ন্ত না দেখে অপ্রস্তুতভাবেই হাসল। শায়লা সিমির অবস্থা দেখে বাঁকা হাসল। ও চায় মানুষ ওকে ভয় পাক, কারণ কেউ তোমাকে ভয় পেলে যতটা আনন্দ হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। ও চাইলে সিমিকে আরও ভয় দেখাতে পারে, কিন্তু ছেড়ে দিল, কারণ আজ ও বেশ খুশি। ও যা চেয়েছে ধীরে ধীরে তাই হচ্ছে। নিজের লক্ষ্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। শায়লা আবারও গুনগুন করে গায়কিতে মনোযোগ দিল, আর সিমি শায়লার দিকে। ঠিক কী হয়েছে তা তো জানে না, তবে কিছুক্ষণ আগে খান গ্রুপের বসের সেক্রেটারি ফোন করে আরও সেটা শায়লাকে দেয়। তারপর থেকে শায়লা বেশ খুশি। সিমিকে যদিও এ ব্যাপারে কিছু বলেনি, তবে কিছু একটা যে হয়েছে তার ঢের বুঝতে পেরেছে। সিমি সে টপিক বাদ দিয়ে মিনমিন করে বলল, ম্যাম, আমরা কোথায় যাচ্ছি? সিমি ভেবেছিল শায়লার ইয়ারফোন কানে, তাই হয়তো বা শুনিনি, কিন্তু ওকে আশ্চর্য করে দিয়ে শায়লা বলে উঠল, চকবাজার হাজারিবাগ রোড। তোমার বাড়ি তাই না? আমরা সেখানে যাচ্ছি। সিমি প্রায় সাথে সাথে ভয় পেয়ে বলল, আমরা আমাদের বাসায় যাচ্ছি কেন ম্যাডাম? শায়লা সিমির দিকে তাকালো, তারপর বলল, রিমি, তুমি কি আজ রাতে রাস্তায় থাকবে? সিমি বেকুবের মতো মাথা নাড়িয়ে না বলল। তারপর কিছু একটা ভেবে যেন নিজেই চমকে গেল। শায়লা তা দেখে হাসল, তারপর কিছুটা নরম কণ্ঠে বলল, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। তারপর রাত বেশি হয়ে গেছে, তাই একা যাওয়া তোমার জন্য সেফ না। সিমি মাথা নাড়ালো, আর ওর মনে মনে শায়লাকে ধন্যবাদ দিতে থাকলো। শায়লা এতটা কনসিডারেট হবে সেটা ওর ভাবনাতেই ছিল না। শায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সিমির মাঝে কোথাও না কোথাও অনেকটা নিজেকে খুঁজে পায়, অনেকটা নিষ্পাপ, দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই, শুধু নিজের জীবন নিয়ে হ্যাপি থাকা। এরা মানুষকে কখনো হার্ম করতে পারে না, তবে মানুষ এদের ভেঙে চুরে নিঃশেষ করে দেয়। এই দুনিয়ায় ভালো মানুষ হয়ে থাকা যায় না, এটাও অনেক আগেই বুঝতে পেরেছে। নিজেকে বাঁচাতে অন্যের ক্ষতি যে করতে পারে সেই দুনিয়ায় টিকতে পারে। কিছুটা বাঘ আর হরিণের মতো, হরিণ কারো ক্ষতি কখনোই করে না, কিন্তু তবুও তারা বাঘের হিংস্র তাবা থেকে নিজেদের বাঁচাতে পারে না।
এই দুনিয়া দুর্বলদের জন্য নয়, বাঁচতে হলে বাঘের মতো অন্যের ক্ষতি করে বাঁচো, না হয় হরিণ হলে অন্যের শিকার হয়ে। নিজের একতলা বাসায় ঢুকতেই পুরুষালী কণ্ঠ শুনতে পেল শায়লা। ওর বাবুটা খিলখিল করে হাসছে কারো কথায়। শায়লার বেশ ভালো লাগলেও মনের ভিতরে মিশ্র অনুভূতি কাজ করছে। আজ প্রায় অনেকদিন পর কারো সম্মুখীন হতে চলেছে। শায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। শায়লাকে দেখে বাবুটা ওর কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল। ও মুচকি হেসে বাবুটাকে কোলে তুলে নেয়, তারপর আদর করতে লাগলো। বাবুটাও পরম যত্নে শায়লার গলা জড়িয়ে ধরে আছে, আর সামনের ব্যক্তি দুজনকে দেখতে ব্যস্ত। ওর চোখে যেন জল ভরে আসছে, কিন্তু ওই যে ছেলেদের কাঁদতে নেই, সে রীতি অনুসারে ও নিজেকে সামনে নিল। শায়লা বাবুকে মিনু খালার কাছে দিয়ে তারপর সোফায় গিয়ে সেই ব্যক্তির অপোজিটে গিয়ে বসে পড়ল। তারপর সামনে থাকা কুকিজ বিনা শব্দে খেতে লাগলো। তা দেখে সামনের মানুষটি বলে উঠল, তো মিস শায়লা, আপনার এত বড় একটা বেবিও আছে, দেখে কিন্তু বোঝা যায় না। বাহ, এখন আমি তুমি থেকে আপনি, তা কিভাবে হঠাৎ এখানে আসা মিস্টার জামান? আজকাল খুব বেশি ফ্রি টাইম মনে হচ্ছে আপনার। শাহেদ আবার খিলখিল করে হেসে দিল। তারপর দ্রুত সোফা থেকে নেমে হাঁটু গেড়ে বসলো শায়লার সামনে। তারপর শায়লার হাঁটুতে মাথা রেখে বলল, তোমাকে খুব মিস করেছি বুবু। আরও আগে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা কাজে বিজি ছিলাম। শায়লা নিঃশব্দে শাহেদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর ছোট ভাইটা ওর কাছে নিজের সন্তানের মতোই আদরের। ছোটবেলায় কত কোলে নিয়েছে ওকে। শাহেদ যদিও এখন গড়নের সুঠাম এক পুরুষ, কিন্তু মনের দিক থেকে ওর ছোট ভাইটি আছে। কিছুটা সময় পর শায়লা মুচকি হেসে বলল, মিস্টার আর মিসেস জামান কেমন আছে শাহেদ? শাহেদ মাথা তুলে তাকালো, তারপর কিছুটা চিন্তিত গলায় বলল, ভালোই আছে, তবে তাদের মেয়েকে মিস করছে, ইউ নো। কিন্তু এখন বোধ হয় বেশি একটা আর করবে না। শায়লা ব্রু কুঁচকে বলল, কেন? নতুন মেয়ে পেয়ে গেছে হয়তো। শায়লার চোখ ছোট ছোট করে তাকাতে শাহেদ আবারও এক দফা হেসে বলল, মজা করছিলাম, তুমি নাকি খুব ভালো রান্না করো, কিছু একটা রেঁধে খাওয়াও না আমায়। এই যাবৎকালে তোমার রান্না খাওয়ার সুযোগ পেলাম কই, আজ না হয় বাড়িটাকে কিছু একটা করে খাওয়াও। শায়লা সোফা থেকে উঠে বসলো, তারপর বলল, তুমি বসো, আমি দেখি কি রান্না করা যায়, তুমি বাবুর সাথে খেলতে পারো। ওকে এত বাবু বাবু করো কেন? ওর একটা নাম আছে তো নাকি? শায়লা রান্নাঘরের দিকে যেতে যেতেই বলল, ওকে বাবু বলতে আমার ভালো লাগে। শাহেদও খুশি মনে উঠে গিয়ে বাবুর সাথে খেলতে থাকলো। বাবুটা একটু একটু করে দাঁড়াতে পারে, তারপর হুট করে পড়ে যায়, কিন্তু চেষ্টা কিন্তু দমে যায় না তার, এবং পরের বার থেকে আরও প্রবল ইচ্ছে নিয়ে দাঁড়াতে চেষ্টা করে। হয়তো বাবার মতো হয়েছে, কারণ মায়ের মতো হয়েছে বলে মনে হয় না। শাহেদ নিজের বাইকটা পার্ক করে চাবি ঘোরাতে ঘোরাতেই ঘরে ঢোকে। নিজের রুমের দিকে যাওয়ার আগে কারো পিসপিসানি আওয়াজ পেয়ে থমকে যায়। তাকিয়ে দেখে একটা রুমের লাইট জ্বালানো, মৃদু শব্দে কাউকে বলছে, আমি কতবার বলেছি আমি ওই বাসায় ফিরে যাব না। ওইখানে যাওয়ার থেকে আমি সারা জীবন রাস্তায় থাকতে রাজি। অ্যাটলিস্ট আমি ভালো থাকবো। পার্দার আমাকে ফোন করবেন না। আর হ্যাঁ, আপনার স্বামীকেও বলে দিবেন আমাকে নিয়ে যাতে টেনশন না করে, আর ভার্সিটির গেটে যাতে লোক না পাঠায়। যদিও খুব ধীরে সুস্থে বলছে কথাগুলো, কিন্তু বেশ রাত হওয়ায় ঘরের বাহিরে অবধি শব্দটা আসছে। যদিও জোরে নয়, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে সবটাই বোঝা যায়। চারদিক নিঃশব্দ থাকায় হয়তো এমনটা হয়েছে। শাহেদ হুট করে দরজা খুলে ফেলে, আর তাতে সে যেন তটস্থ হয়ে যায়। হাতের ফোনটাও পড়ে নিতে গেলে ধরে ফেলে। তারপর কিছুটা রাগ দেখিয়ে বলে, চাশমিশ, ভয় পাইয়ে দিয়েছো তুমি আমাকে। শাহেদ কিছু না বলে ব্রুকুসকে ফোনের দিকে তাকালো, তারপর বলল, কার সাথে কথা বলছিলে? তোমার মা। চন্দ্রিকা কথা বলল না। তা দেখে শাহিদ বিষয়টা নিয়ে আর ঘাঁটাতে চাইল না, বরং কিছুটা সাবধানতার সাথেই বলল, তুমি তাদের সাথে আর কথা বলো না, না হয় এখানে এসে তারা যদি হানা দেয় আমি ধরা খেয়ে যাব। চন্দ্রিকা তখন মাথায় নেড়ে সম্মতি জানায়। সেদিন শাহেদ খাওয়া দাওয়ার পর সোজা ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। ও স্বপ্নেও কল্পনা করেনি যে শাহেদ ওকে নিজের বাড়িতে নিয়ে আসবে, তাও সেখানে যেখানে ওর মা বাবা থাকে। যদিও তারা ওকে দেখে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু জবাবে শাহেদ বলেছে চন্দ্রিকার গড় বাড়ি কিছুই নেই এখানে, হোস্টেলেও চিট পাচ্ছে না। আবার যে আত্মীয়র বাসা ছিল তারা এখন আর থাকতে দিতে চাইছে না, তাই চন্দ্রিকাকেও এখানে নিয়ে এসেছে। ভার্সিটির ক্যাম্পাসে একা একা বসে কাঁদছিল, তাই তো শাহেদ দেখে বাসায় নিয়ে এসেছে। যদিও সেটা কিছু ক্ষেত্রে মিথ্যে নয়, আবার অনেকটাই মিথ্যে। যাই হোক, এমন একটা পরিবারের সাথে থাকতে পেরে ওর বেশ ভালো লাগছে। দুদিনই যেন তারা ওকে আপন করে ফেলেছে, আবার বলেও দিয়েছে ওদের বাড়িতেই থাকতে। হোস্টেল খালি হলেও যাওয়ার দরকার নেই,
যদিও চন্দ্রিকা এখানে সারা জীবন থাকবে না, কিন্তু বেশ অনেক দিন থাকবে সিদ্ধান্ত নিয়েছে। এখানে থাকলে ওর মনে হয় নিজের বাসায় আছে। এত ভালোবাসা ও কখনো পায়নি। চন্দ্রিকাকে চুপ থাকতে দেখে শাহেদ ওর মাথায় একটা টোকা দিল। চন্দ্রিকা আহ করে ওঠে, আর শাহেদ তা দেখেই বলল, এত না ভেবে ঘুমিয়ে পড়ো, না হয় কাল ভার্সিটি যেতে পারবে না। দেরি হলে কিন্তু আমি দাঁড়াবো না তোমার জন্য। চন্দ্রিকা মুখ বেংসিয়ে বলে উঠল, এমনভাবে বলছো যেন সাহেব আমাকে নিজের বাইকে করে নিয়ে যায়। সেই তো বাস স্টপ পর্যন্ত পৌঁছে নিজে হুড় হুড় করে চলে যায়। চন্দ্রিকার মুখভঙ্গিতে শাহেদ হাসল, তারপরে বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো। শাহেদ বেরিয়ে যেতে নিলেই চন্দ্রিকা পিছন থেকে ডাক দিল। তারপর বলল, তোমাকে চশমা ছাড়াই বেশ সুন্দর লাগে চাশমিশ, চশমা না পরলেই তো পারো। শাহেদ তাকালো না, বরং মুচকি হেসে বেরিয়ে গেল। আর চন্দ্রিকা তাকিয়েই রইল সেই দিকে। যদিও শাহেদ ওকে বাইকে করে পৌঁছে দেয় না, কিন্তু প্রতিদিন ওর বাসটার পিছু পিছুই আসে। জানালা দিয়ে প্রায় এমনটা দেখে ও আর নিজে নিজেই হাসে। কিছু অনুভূতি ব্যক্ত করা যায় না, সেগুলো শুধুই অনুভব করা যায়। লন্ডন শহর টেমস নদীর পাশে পর্যটকদের মন কাড়ার মতো একটি জায়গা। বিশ্বের উন্নত শহরগুলোর একটি। দেশ বিদেশের বহু মানুষ পাড়ি জমায় সেখানে, কেউ বা সেখানে একেবারেই থেকে যায়। শহরের মায়া কাটিয়ে হয়তো ফিরতে পারে না বলে, কিংবা উন্নত শহরে আধুনিকতার ছোঁয়াকে আলিঙ্গন করে সেখানে গড়ে তোলে নিজ গৃহ। কেউ বা পেশার খোঁজে নিজ বাসভূমি ছেড়ে বহু দূরে পাড়ি জমায়, একটু ভালো থাকবে আর পরিবারকে সুখে রাখবে বলে। নিজের কষ্টগুলোকে তুচ্ছ মনে করে রয়ে যায় দিনের পর দিন। এই শহরে কিন্তু অস্তিত্বের টানাপোড়েন তো থেকেই যায়। লন্ডন কারো জন্য বিলাসিতা, আর কারো জন্য পেট দেয়, কিন্তু সবাই মিলেমিশে বেশ কিন্তু থাকে। বাঙালির মতো তাদের মনে আবার অত খুঁত নেই। তারা মানুষকে মানুষ ভাবতে জানে, সকল কাজকে সম্মান দিতে জানে, সকল পর্যায়ের মানুষকে কাছে টেনে নিতে জানে। অন্যের তথাকথিত সমালোচনা কিংবা নিন্দা করার সময় নেই তাদের। তারা নিজেদের নিয়েই ভাবতে ব্যস্ত। বাঙালি যেমন অতীত জনমদরদি, তেমনি নিন্দুকও। তাদের পুরোটা সময় অন্যকে নিয়ে ভাবতে ভাবতেই কেটে যায়। নিজেকে নিয়ে ভাববার সময় কই। কার শয্যাঘরে কী হচ্ছে কিংবা কারো ড্রয়িং রুমে তা নিয়ে তাদের বেশ মাতামাতি। অথচ নিজের ঘরের কিচেনে কেউ একজন গাম জড়িয়ে কষ্ট করে যায়, তার দিকে তাকাবার সময় কই তার। অন্যর মাথা নিয়ে তাদের যত ব্যথা। তবে লন্ডন শহর পার্টির জন্য বিখ্যাত। এখানে বেশ কিছু উন্নত মানের ক্লাব, পাব কিংবা পার্টি হাউস আছে, যাতে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। সারাদিন খাটাখাটনি শেষে তারা এখানে একটু শান্তি চায়, আর তাই যেন অ্যালকোহলই খুঁজে পায়। তারা মনে করে নেশা করলেই সকল কষ্ট ভুলে থাকা যায়। তাই তো এসব স্থানে এত জমজমাট আয়োজন। হাই সাউন্ডে মিউজিক বাজাও, নাচও, আয়েশ করো, আর দামি ওয়াইনের নেশায় মত্ত হও। এই বা কম কিসের? ইনান বসে বসে এই কথাগুলোই ভাবছিল। হাতে থাকা পিওর ব্লাড নামক রেড ওয়াইনের কয়েক চুমুক নিচ্ছে, আর আশেপাশে পাশে সবাইকে ঘুরে ঘুরে দিচ্ছে। সুদর্শন হওয়ার সুবাদে বেশ কিছু দলা চামড়ার নারীর আকর্ষণ জমানো গেলেও কোথাও একটা সে যেন আজও বাঙালি রয়ে গেছে। এসব ওয়াইনের নেশা তার যেমন ধরে না, তেমনি এখানকার নারীরাও তাকে আকর্ষণ করে না। ওর মনে হয় এই শহরে যে জিনিসটার বড্ড অভাব তা হচ্ছে ভালোবাসা। এখানে মানুষ জামা বদলানোর মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বদলায়, কিন্তু কেউ কাউকে আসল ভালোবাসে না। ও তো ভালোবাসার তেষ্টায় তেষ্টিত, তাই এসব নারীও কে আর টানে না। কিছুটা দূরে কিছুটা শোরগোল দেখা গেল। ইনান প্রথমে খুব একটা মনোযোগ দিল না, নিজেকে নিয়ে ব্যস্ত রইল। হুট করে মিউজিক বন্ধ হয়ে যায়, সবাই সে স্থানে জড়ো হতে লাগলো। ইনান বুঝলো সিরিয়াস কিছু হয়েছে, কিন্তু তবুও সেখানে যেতে ইচ্ছে হলো না। কেউ একজন হুট করে চিৎকার করে বলল, ইউ ব্লাডি এশিয়ান, হাউ ডেয়ার ইউ। ইনান আর বসে থাকতে পারলো না, বুঝতে পারলো কোনো এশিয়ান বিপদে পড়েছে। এটা প্রায় দেখা যায়, পশ্চিমারা এশিয়ানদের একটু বাঁকা চোখেই দেখে সবসময়। ইনান ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখল একজন নারী নেশাগ্রস্ত অবস্থায় ডুলছে, আর তার পাশে নারী একজন এশিয়ান ছেলেকে বকছে, আর ক্লাবে থাকা স্থানীয় ছেলেরা তাকে পেটাচ্ছে। ইনান বেশ রেগে গিয়ে ছেলেগুলোকে সরিয়ে দিল। তারপর এশিয়ান ছেলেটিকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু সে কিছু বলার পূর্বে সে নারী বলে উঠল, হি টাচড মাই ফ্রেন্ড ব্যাডলি, হি ওয়াজ ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ হার। সে আমার বন্ধুকে খারাপভাবে স্পর্শ করেছে, সে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। ইনান আবার নেশাগ্রস্ত থাকা মেয়েটির দিকে তাকালো। মেয়েটি ঠিকমতো দাঁড়াতেও পারছে না। যদিও শরীরের রং ফর্সা, তবুও বোঝা যাচ্ছিল মেয়েটি এশিয়ান, এমনকি বাংলাদেশ বা ইন্ডিয়ার হবে। ইনান এশিয়ার ছেলেটির দিকে তাকালো। দৌড়ে তা বেশ বুঝতে পেরেছেও। কিছুটা ভেবেই ও ছেলেটিকে কয়েকটা ঘুষি মেরে বসলো। এতে বাকিরাও দমে গেল। কিছুক্ষণ পিটিয়ে ছেলেটিকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলল।
কারণ ছেলেটিও বেশ নেশাগ্রস্ত। ছেলেটি বেরিয়ে যেতে ইনান মেয়ে দুজনের দিকে তাকালো, তারপর বিনয়ের সাথে সরি বলল। তাতে কিছুটা হলো তাদের মন গড়ল বলে বোঝা যায়। ইনান সামনে এগোতে যাবে তখনই ইউরোপিয়ান মেয়েটি ডাক দিল, আর তাদের সামনে যেতে মেয়েটি নিচু কণ্ঠে বলল যে তার ফ্রেন্ড পুরোই ড্রিঙ্কস, আর সেও অলমোস্ট ড্রাঙ্কড, তাই ওকে সামলাতে পারছে না, আবার কাউকে বিশ্বাস করে বলতেও পারছে না তাদের পৌঁছে দেওয়ার জন্য। ও যাতে কাইন্ডলি একটু তাদের বাসায় পৌঁছে দেয়। ইনান মাথা নেড়ে সায় জানালো, তারপর কিছু না ভেবেই ড্রিঙ্কস করা মেয়েটিকে সামনে ধরে হাঁটা শুরু করলো। মনে মনে বেশ হাসলো। কিছুক্ষণ আগেও যে মেয়েটি এশিয়ানদের গালাগাল করছিল, সে এখন একজন এশিয়ানকে বিশ্বাস করতে পারছে আর তার কাজে সাহায্য চাইছে। গাড়ির সামনে যেতেই মেয়েটি সাবধানে ভিতরে ঢুকিয়ে নিজের ড্রাইভার সিটে বসলো। মেয়েটির ফ্রেন্ডও ভিতরে বসলো। তারপর ইনান গাড়ি চালানো শুরু করলো। নেশায় মত্ত থাকা মেয়েটি হঠাৎ চিল্লিয়ে বলল, হে হ্যান্ডসাম, তুমি ওই ছেলেটাকে ডিসুম ডিসুম পিটিয়েছ তাই না? আসলে ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়, তবে তুমি ভালো, তাই না? আমি হি ইজ অ্যাকচুয়ালি গুড। মেয়েটির কথা ধরন আর বলি শুনে ইনানের বুঝতে বাকি রইল না মেয়েটা বাঙালি। বাঙালি নারীদের এমন অবনতি দেখে খুব বেশি অবাক না হলেও বেশ আফসোস হলো ওর। নিজেই লজ্জা পেল মেয়েটির কাণ্ড কারখানা দেখে। সারা পথে মেয়েটি আবল তাবল বকতে লাগলো। অনেক কিছুই বকে গেছে, আর ওর ফ্রেন্ড না বুঝতে পেরে হুঁ হাঁ করে গেছে। কিছু বুঝতে পেরেছে কিনা তা নিয়ে ইনানের বেশ সন্দেহ। নির্দিষ্ট গন্তব্যে গাড়ি পৌঁছানোর পর খুব কষ্টে মেয়েটিকে ভিতরে দিয়ে আসলো। তারপর গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে ছুটল। প্রবাস জীবন খুব একটা সুখের না। নিজের পরিবারকে ছেড়ে থাকা বেশ কষ্টের। আর মেয়েটার একা থাকছে পরিবার ছাড়া, বিগড়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় না। মেয়েটির চোখে মুখে কোথাও একটা কষ্ট ছিল, যা নেশার আড়ালে যেন দমে গিয়েছে। গভীর মনোযোগে রুশির কিশোরী বয়সের ছবিটার দিকে তাকিয়ে আছে সায়ান। যতবার দেখছে অনুশোচনা বোধ যেন বাড়ছেই। এমনি সময়ে রুশির ছবিটা এখানে থাকলেও ওর দেখা হয় না। নিজে যেন ইচ্ছে করেই তাকায় না। আজ কী হলো কে জানে, না চাইতেও তাকিয়ে আছে ছবিটার দিকে। হঠাৎ করে কেবিনের দরজায় নক পড়ায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর কিছুটা সামলে বলে উঠল, কামিন। হঠাৎ করে পরিচিত একটি পারফিউম নাকে এসে বাড়ি খেতেই সায়ান সামনের দিকে তাকালো। পরিচিত একটা চেহারা বেশি উঠল। খুব পরিচিত নয়, তবে খুব অচেনাও কেউ নয়। বলতে গেলে সায়ান তাকে অচেনা মানুষদের দলে ফেলতে গিয়েও ফেলতে পারল না। মানুষটি ওর সামনে চেয়ার টেনে বসল। সায়ান নিজেকে সামনে গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, মিস চৌধুরী, আপনি হঠাৎ করে আমার অফিসে? আপনার অ্যাসিস্ট্যান্টের ফোন এসেছিল। শুনেছি গোবিন্দপুর বিলা কনস্ট্রাকশন নিয়ে আপনারা পার্টনার করছেন। পার্টনার হিসেবে চৌধুরী গ্রুপ এতটা খারাপ হবে না। আমার জানা মতে আপনি রিজেক্ট করে দিয়েছিলেন গতকাল। শায়লা কিছুক্ষণের জন্য যেন দমে গেল। তারপর সায়ানের দিকে তাকিয়ে বলল, কি করব বলেন মিস্টার খান? আপনি ফেমাস মানুষ, আপনি নিজে থেকে আমাদের পার্টনার বানাতে চান। আমাদের বিষয়টা বিশ্বাস হয়নি, তাই তো মিথ্যে ফেক ভেবেছিলাম। পরে বুঝলাম শায়ান জামিল খানের নাম নিয়ে কোনো ফোন করার সাহস কারও কিন্তু নেই। শায়ান শায়লার কথায় কিছুটা তাচ্ছিল্য খুঁজে পেল যেন। ও কিছুটা ভেবে তারপর সেহারের সাথে হেলান দিয়ে বলল, চৌধুরী গ্রুপের সিইও হয়ে নিজেই দেখা করতে আসছেন আমার সাথে। ইটস ইন ওনার। কিন্তু একটা এত বড় গ্রুপ চালানোর ক্ষেত্রে আপনার বয়স নিয়ে আমার বেশ চিন্তা হয় মিস চৌধুরী। বিজনেস করা কিন্তু খুব সহজ কিছু নয়। বুঝে শুনে পদক্ষেপ ফেলা বেশ জরুরি। নিজের প্রতিপক্ষকে আপন বাবার ভুল করা বোকামি। শায়লার ডেস্কের নিচে থাকা হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, কিন্তু চেহারায় হাসিটা একটুও বদলায়নি, বরং আরও গাঢ় হলো। প্রতিপক্ষ যত শক্তিশালী, তাকে হারানোর মজা তত বেশি। শায়লা কিছুটা ভেবে বলল, কালকে রিজেকশনের জন্য ব্যক্তিগতভাবে সরি বলতে এসেছি আপনাকে মিস্টার খান। যদি অ্যাসিস্ট্যান্টকে পাঠাতাম বিষয়টা একটু সিনসিয়ার হতো না। এনিওয়ে, সরি ফর ইয়েস্টারডে। শায়ান শায়লার সরিতে কোনো সিনসিয়ারিটি খুঁজে পেল না। এমনকি তার হাসিটা হিপ্রোকেটিক, যাতে মিনিমাম সম্মানবোধও ছিল না ওর জন্য। শায়ান সোয়াল শক্ত করেই তাকালো। কেমন যেন অপমান বোধ হতে লাগলো। ও এখন শিওর হয়ে গেছে এই মেয়ে রুশি হতেই পারে না। আর যাই হোক, রুশি কখনোই হিপ্রোকেটিক করতে পারে না। তার হাসিতে এতটা ঘৃণা থাকতে পারে। ওর মতে রুশি শুধু ভালোবাসতে জানে। এই মেয়ের রুশির দ্বারে কাছেও নেই। শায়ানকে চুপ করে থাকতে দেখে শায়লা বলল, খান গ্রুপের সাথে আমরা পার্টনারশিপ করতে অবশ্যই রাজি, তবে বিজনেস যেহেতু করছি আমাদের দুটো শর্ত আছে।
যেমন কন্ট্রাক্টটি 50% শেয়ারে হবে আর কন্ট্রাক্ট পেপারে আমরা তৈরি করব। আপনি কি আমাদের উপর বিশ্বাস করতে পারছেন না? আপনার থেকেই তো শিখলাম মিস্টার খান, প্রতিপক্ষকে আপন ভাবতে নেই। বিজনেস ইজ বিজনেস, ইউ নো। আমাদের ক্ষেত্রেও তো একই, তাই না? আমাদের লাভ কী হবে এতে? ওয়েল, আপনার প্রজেক্টের জন্য পার্টনার খুব জরুরি, আর এটা আপনিও ভালো জানেন যে চৌধুরী গ্রুপ অফ ইজ দ্য বেস্ট অপশান। তাই চৌধুরী গ্রুপ ছেড়ে অন্য কোনো গ্রুপে যাওয়াটা বোকামি বই কি। সায়ন কিছুক্ষণ ভাবল, তারপর সিরিয়াস ভঙ্গিতে বলল, আই লাইক ইউর কনফিডেন্স। আমি আপনার শর্ত মানতে রাজি আছি, তবে আমাদেরও একটা শর্ত আছে। যেহেতু অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, তাই চৌধুরী গ্রুপ 60% ইনভেস্ট করবে, বাকি সব কিছু 50-50। শায়লা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। তারপর আরও কিছু বিজনেসের ব্যাপারে আলোচনা করে উঠে দাঁড়ালো। যাওয়ার সময় কর্নারে থাকা ছবিটার দিকে তাকিয়ে বলল, মিস্টার খান, টিনেজ গার্লদের উপর ইন্টারেস্ট রাখেন জানা ছিল না। এমন অদ্ভুত শখ অবশ্য বিজনেসম্যানদের প্রায় দেখা যায়, তবে সয়েজ আর একটু আপগ্রেড করা দরকার। দ্য গার্ল ইজ টু ইনোসেন্ট ফর ইউ। বলে শায়লা আর দাঁড়ালো না, বরং বেরিয়ে গেল। ছবিটার কথা মাথায় আসতে পার্সটা শক্ত করে চেপে ধরল। মনে মনে ভাবল, মানুষের মন বোঝা বড় দায়। অদ্ভুত মানুষ, অদ্ভুত তার শখ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গুমট অনুভূতি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।